আসসালামু আলাইকুম। আশা করি আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর প্রিলি পরীক্ষার্থীদের জন্য লাইভ ক্লাস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বলা চলে ইহাই হয়তো আমার শেষ ক্লাস 46 বিসিএস এর জন্য। এটা সত্য, 46 বিসিএস এর জন্য এটাই শেষ ক্লাস। গত প্রায় 10 মাস ধরে পেইড বেস হোক, ফ্রি বেচ হোক, ফ্রি ক্লাস হোক, বিভিন্নভাবে আমি চেষ্টা করেছি, মোটিভেট করে হোক, শিট দিয়ে হোক, ক্লাস দিয়ে হোক, ভিডিও দিয়ে হোক, আমি চেষ্টা করেছি যেন, এবং এটা বোঝানোর চেষ্টা করেছি যে আপনার হাতে প্রচুর সময় থাকা সত্ত্বেও কিন্তু দিন শেষে আপনি দেখবেন পরীক্ষার আগে আপনার কাছে মনে হবে যদি আর একটা মাস সময় পাইতাম, যদি আরেকটু সময় পাওয়া যেত, যদি আরেকটু গুছানো প্রিপারেশন নেওয়া যেত। এই আফসোসটা ম্যাক্সিমাম প্রার্থীর থেকে যায় এবং ম্যাক্সিমাম প্রার্থীর এই কারণে প্রিলি হয় না। যারা খুব অল্প সংখ্যক 1%, 2%, 3%, 5%, এত তো হয় না, তো সুতরাং তারা অনেক আগেই প্রিপারেশন নিয়ে নেয়। ঠিক আছে, আজকে আমরা সাহিত্য এবং গ্রামার নিয়ে একটু কথা বলবো। আমরা একটু কাজ করব, আমরা একটু লাইভটা একটু শেয়ার, আমি যেন সময় যেন আপনাদের নষ্ট না হয়, ক্লাসটা মূলত আমাদের পেইড বেসের ছিল, আমাদের 46 পেইড বেসের ছিল, কিন্তু আমার কাছে মনে হলো যে যারা পেইজে আছে তাদেরকেও যদি একটু দেয়া যায় আমার কাছে খারাপ মনে হয় না, অনেকে উপকৃত হবে ইনশাল্লাহ। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা সবাইকে? আমরা খুব দ্রুত আলোচনা শুরু করে দেবো ইনশাল্লাহ। এবং পরীক্ষা তো 200 মার্কের, প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষার আগে আমি অফকোর্স বলছিলাম সাজেশন ক্লাসে যে পরীক্ষার হলে আমাকে মনে পড়ার কথা, এবং ম্যাক্সিমাম আপনারাই দেখছেন যে এটা ছেলে মেয়েদের বলতে বাধ্য হয়েছে যে ভাই আপনাকে মনে করতে চাইনি, তারপরে মনে হয়েছে। 46 প্রিলি পরীক্ষার সময় যদিও প্রশ্ন 35টা, যারা পেইড বেসে ছিলেন তাদের একটা, যারা পড়াশোনা করছেন তাদের একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটবে 46 বিসিএস, আমাদের বিসিএস গার্ডিয়ানের পক্ষ থেকে। কারণ আমরা অল্প সময়ের ভিতরে এত সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি, আমার লাইফে কোনো বেচে এত সার্ভিস দেওয়া সাধারণত হয় না, যেহেতু মোটামুটি 5, 6, 7 জন শিক্ষক মিলে দেওয়া হয়েছে, এই জন্য কম্বাইন্ড একটা প্রস্তুতি নেওয়া সম্ভব হয়েছিল। ওকে, আর এখন শেষ সময়ে যেটা আমরা করব, ইংরেজি গ্রামার এবং সাহিত্যের জন্য, সাহিত্য অংশটা নিয়ে আমি প্রথমে শুরু করি। ইংরেজি গ্রামারের জন্য আমরা 8টা বা 9টা টপিক পড়ে যাব এখন, ঠিক আছে? আর বাকি সাবজেক্টগুলো আমি আশা করি আপনারা সবাই গুছায় নিছেন, বাকি সাবজেক্টগুলো আমি আশা করি যে আপনারা গুছায় নেওয়া হয়েছে, আমার বিশ্বাস। ঠিক আছে, যদি নেওয়া না হয় তাইলেও হতাশ হওয়ার কিছু নেই, যতটুকু পড়ছেন জাস্ট এই কটা দিন সময় একটু কাটায় যান, আগামী শুক্রবার পর্যন্তই তো। আজকে আমরা একটু কাজ করব, প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দিব। আমাদের 50 পেজের সাজেশন আছে, এই 50 পেজ পড়া লাগবে না, তার থেকে আমি আপনাদের একটা মতামত নেই। 46 প্রিলিতে ইংরেজি সাহিত্যে আপনি কত, মানে এক্সপেক্টেড মার্ক কত বলেন তো? আমাদের সময় আছে, এই সাজেশনটা দেওয়ার পরেই আমি আপনাদের একটু রেসপন্স থাকলে আমি পিডিএফটা সহ দিয়ে দিব। পিডিএফটা লাগবেই বিষয়টা এরকম না, প্রত্যেকের কাছে বই আছে,
এখানে আসমান থেকে কোনো তথ্য নেওয়া হয় নাই, বিভিন্ন বই থেকেই তথ্য নেয়া। যদি কারো কাছে বই মনে হয় যেমন অনেক বড়, ধরলে ভয় লাগে, এই সকল ক্ষেত্রে আপনি চাইলে পিডিএফটা ইউজ করতে পারেন। ওকে, আচ্ছা, এক্সপেক্টেড কত পাইতে চান বা কত পাইলে আপনি খুশি বলেন তো? সাহিত্যে কত মার্ক পাইলে আপনার কাছে মনে হয় যে না আপনার প্রিলিটা আসতে পারে? একটু সবার একটু কমেন্ট চাই, সবার একটু কমেন্ট চাই। আচ্ছা, ওই পেইড বেসের ক্লাস আজকে হবে না, হবে না, এটা পোস্ট দেওয়া হয়েছে ওইখানে। একটু সবাই ওকে। হ্যাঁ, পিডিএফটা দিয়ে দিব ভাই, আমি তো তৈরি করছি আপনাদের জন্যই। পিডিএফটা দিয়ে দিব, পিডিএফটা দিয়ে দিব। ওকে, চলেন চলেন, এবং আপনাদের কাছে একটু রিকোয়েস্ট, প্রত্যেকে একটু শেয়ার করে রাখেন। প্রথম যে কথাটা আছে, আমাদের 46 বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য কবির স্যারের বা কবির স্যারের শব্দটা লেখা উচিত হয়নি, কবির ভাইয়েরই লেখা উচিত ছিল। যেটাই হোক, এই 15 থেকে 10, 11 অথবা 12 মার্ক কমন পাবেন এই সাজেশনটা পড়ে গেলে ইনশাল্লাহ, আমি আশা করি। এবং যেই কথাগুলো বলবো গ্রামার এবং সাহিত্য নিয়ে আমার 12 বছরের অভিজ্ঞতা, এই বছর আমার 12 বছর পড়লো যে আপনাদেরকে পড়াই আমি। আশা করি পরীক্ষার হলে আমাকে গালি দেন আর যেভাবে দেন, পরীক্ষার হলে মনে পড়বে, তবে পজিটিভলি মনে পড়বে ইনশাল্লাহ, বিশ্বাস করেন, যদি ধারাবাহিকভাবে প্রশ্ন হয়। প্রথম কথা হচ্ছে, আমরা ইংরেজি সাহিত্যের যুগ কিভাবে পাওয়া যায় এটা নিয়ে আমরা একটু কথা বলবো, তারপরে যুগ বিভাগ ধরে ধরে আমি একটু দেখাই দেবো ইনশাল্লাহ। প্রত্যেকে একটু খাতা কলম নেন এবং একটু নোট নেবেন। 10 বা 12 কিভাবে পাইতে পারেন এটা নিয়ে আমরা প্রথম কথা বলবো। আমি বলছি এটা টোটাল সাজেশনটার একটা সারমর্ম, এইটা টোটাল সাজেশনটার একটা সারমর্ম। আমার ধারণা 46 পিলিতে 3টা সাবজেক্ট কঠিন হইতে পারে। প্রশ্ন তো আমি দেখি না, বা প্রশ্ন কারা করে আমি জানি না। বাংলা সাহিত্য, বাংলা সাহিত্যের পরে আমাদের বিজ্ঞান থাকতে পারে, অথবা আন্তর্জাতিক। যদি দুর্ঘটনা ঘটে তাহলে ইংরেজি সাহিত্যটা কঠিন থাকতে পারে। ওকে, আচ্ছা, প্রথম কথা হচ্ছে ইংরেজি সাহিত্যের বিভিন্ন যুগ বিভাগ পড়বেন, সাধারণত 1 নম্বর পাবেন। প্রথম কথা হচ্ছে ইংরেজি সাহিত্যের বিভিন্ন যুগ বিভাগ পড়বেন, সাধারণত 1 নম্বর পাবেন। ওই যে টোটাল 8টা বা 10টা যুগ আছে আমাদের, টোটাল কি বলুন তো, অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, অথবা ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, তারপর হচ্ছে রেনেসা, নিউ ক্লাসিক্যাল। নিউ ক্লাসিক্যালের ভিতরে আমাদের ভাগ আছে, রেনেসার ভিতরে ভাগ আছে, ওটা আমি যখন যাব তখন আলাদা আলাদা করে দেখাবো। এবং আমাদের তারপরে রোমান্টিক পিরিয়ড, এর পরবর্তীতে হচ্ছে মডার্ন ভিক্টোরিয়ান পিরিয়ড এবং মডার্ন পিরিয়ড। এই টোটাল যুগ বিভাগ সম্পর্কে একটু ধারণা নেবে, নিচে দেয়া আছে, তারপরে সব গুরুত্বপূর্ণ না। এখান থেকে 1 নম্বর কমন পাবেন, যদিও লিখেছি আমি, খুব মনোযোগ দিয়ে দেখেন, কিন্তু আমার কাছে মনে হয় না এখান থেকে এইবার প্রশ্ন আসবে। এই সাজেশনটা করা মূলত ওভারঅল সাহিত্যের জন্য, এই সাজেশনটা করা মূলত ওভারঅল, কিন্তু আমার কাছে মনে হয় না 46 যুগ বিভাগ থেকে প্রশ্ন আসবে, তারপর আপনি একটু পড়ে যাবেন। 2 নম্বর কথা হচ্ছে বিভিন্ন লেখকের গুরুত্বপূর্ণ কোটেশন, এখান কোটেশন করবেন। কোটেশন থেকে মোটামুটি 2টা 3টা, এরপর 3টা 4টাও থাকতে পারে এবং 5টাও থাকতে পারে। ইংরেজি সাহিত্য প্রশ্ন যদি কঠিন হয় তাহলে প্রশ্ন কঠিন করে 2টা জিনিস দিয়ে, এক হচ্ছে ক্যারেক্টার দিয়ে দেয়, আর হচ্ছে কোটেশন দিয়ে দেয়। 40 বিসিএস, দ্যাট মিন 40তম বিসিএস পরীক্ষায় কোটেশন থেকে প্রশ্ন আসছিল 5টা, এখন হরহামেশাই 2টা 3টা বা 4টা প্রশ্ন আসে। আমরা কোটেশনের জন্য ইংরেজি সাহিত্যের লেখক আছে প্রায় প্রত্যেকটা বই পুস্তকেই মোটামুটি ভাই 350-400 লেখক আছে, বাদ দিয়ে দেন অ্যাটলিস্ট 200 আছে। আমরা কোটেশনের জন্য 10 থেকে 12 জন অথবা 9 জন, অথবা আমি আরো শর্ট করে দিলে 8 জন লেখক পড়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? কোটেশন পড়তে হবে। আচ্ছা, এরপরে বিখ্যাত নভেল, পোয়েম, এদের চরিত্র থেকে সাধারণত একটা না, এখানে সাধারণত একটা অথবা 2টা প্রশ্ন থাকতে পারে, চরিত্র থেকে একটা অথবা 2টা প্রশ্ন থাকে। আচ্ছা, এরপরে রোমান্টিক পিরিয়ড সম্পূর্ণ ভালোভাবে পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের টোটাল আমরা যদি দেখি, ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, রেনেসাঁ পিরিয়ড, নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, এরপর হচ্ছে আমাদের কি বলেন তো, নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড এবং মডার্ন পিরিয়ড। টোটাল 8টা যুগ বিভাগ আছে। এই 8টা যুগ বিভাগের ভিতরে একটা যুগ বিভাগ হচ্ছে আমাদের 1798 থেকে 1832 পর্যন্ত, এই যুগের বিস্তারিত সবকিছু পড়তে হবে। এইখানে লেখক আছে টোটাল
12 থেকে 13 জন বা 14 জন, কিন্তু আমরা এখান থেকে পড়বো 6 থেকে 7 জন। এই 6 থেকে 7 জন যদি একটু বিস্তারিত পড়তে পারি, আশা করা যায় 3-4 এই সংখ্যাটা 5-এ চলে যেতে পারে। আশা করি এই সংখ্যাটা 3-4 এখান থেকে 5-এ চলে যেতে পারে। ওকে, এর পরবর্তীতে প্রশ্ন হচ্ছে, বাংলায় যাকে রবীন্দ্রনাথ বলা হয়, হ্যাঁ, বাংলা রবীন্দ্রনাথ থেকে যেমন প্রশ্ন হয়, উইলিয়াম শেক্সপিয়র সম্পর্কে বিস্তারিত পড়ে যাবেন। সাধারণত 2 থেকে 3টা প্রশ্ন কমন পাবেন। এটা প্রত্যেক বছরই, যত মানে বিশেষ করে 40 বিসিএস এর পরে অথবা 38 বিসিএস এর পর থেকে, 38 বিসিএস এর পর থেকে প্রত্যেক বছর উইলিয়াম শেক্সপিয়র থেকে 3টা প্রশ্ন অথবা 2টা প্রশ্ন, কম পক্ষে 2টা প্রশ্ন হয়। এখন প্রশ্ন হচ্ছে, ভাই উইলিয়াম শেক্সপিয়র সম্পর্কে তো অনেক তথ্য আছে, এগুলা কি মাথায় মনে রাখা যায়? উইলিয়াম শেক্সপিয়র সম্পর্কে আসলে রবীন্দ্রনাথের মতো না। রবীন্দ্রনাথের ধরেন কাব্যগ্রন্থ অনেকগুলা, উইলিয়াম শেক্সপিয়রের ট্র্যাজেডি মাত্র 10টা। ওখানে কিভাবে মনে রাখা যায় এটা মনে হয় খুব সহজে দিয়ে দেওয়ার কথা, আমি দেখি আমি দিছে কিনা। সেকেন্ড ওয়ান হচ্ছে আমাদের কমেডি হচ্ছে টোটাল 15টা, এটাও মনে রাখার কথা। এরপরে কি বলতে ট্রেজি কমেডি হচ্ছে আমাদের 3টা বা অথবা 5টা। তাহলে আমাদের এটাও খুব সহজে মনে রাখা যায়, কঠিন কিছু না। আমি 2-1টা একটু দেখাই দিব এবং লিখা থাকার কথা কিছু টেকনিক, আপনি শেক্সপিয়রটা খুব ভালোভাবে পড়তে পারবেন। একবার রিডিং দিলেই ইনশাল্লাহ মনে থাকবে। তো শেক্সপিয়র থেকেও প্রশ্ন পাবেন। লিটারেরি টার্মস থেকে সাধারণত একটা প্রশ্ন কমন পাওয়া যায়, কিন্তু এইটা এখন আর খাটে না, সবসময় হয় না। লিটারেরি টার্ম আছে আমাদের 40 থেকে 45টা, এখান থেকে আমরা সর্বোচ্চ 8টা থেকে 10টা দেখে যাব ইনশাল্লাহ। পরবর্তীতে আরো কিছু লেখক আছে যেখান থেকে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন হয়, যেমন চার্লস ডিকেনসন ভিক্টোরিয়ান পিরিয়ডের লেখক, জর্জ বার্নার্ড শ মডার্ন পিরিয়ডের লেখক, টিএস এলিয়ট এরপরে হচ্ছে আমাদের মডার্ন পিরিয়ডের লেখক, আর্নেস্ট হেমিংওয়ে মডার্ন পিরিয়ডের লেখক। এই 4 জন থেকে প্রত্যেক বছরই মোটামুটি 2টা বা 3টা প্রশ্ন হয়। তা আমি আশা করি এইবারও এর ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ। ওকে, এই কনসেপ্টটা ধরে ধরে আমি টোটাল সাজেশনটা সাজাইছি, আপনার পড়তে খুব বেশি সময় লাগবে না যদি টোটালটা ক্লাসটা শেষ করতে পারেন ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে নেক্সট। এইখানে কিছু কথা লেখা আছে, যদি পারেন তাহলে একবার একটু পড়ে নেবেন। ইম্পর্টেন্ট পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার, এখান থেকে জাস্ট একটু, এবং আপনার পড়ার কথা এখান থেকে। তারপরেও যদি আমি একটু গুরুত্বপূর্ণ বলে দেই, এখান থেকে তারপরে ওল্ড ইংলিশ পিরিয়ড বা সেকশন ইংলিশ পিরিয়ড, এখান থেকে প্রশ্নটা হয় যে কোনটা সব থেকে মানে প্রাচীন যুগ ইংরেজি। বিসিএস এ আমার কাছে মনে হয় এটা প্রশ্ন এরকম আসবে না, আমার মনে হয়। তারপরে একটু দেখে রাখবেন মিডল ইংলিশ পিরিয়ডটা, এই ভিতরে আমাদের 1066 থেকে 1500 এর ভিতরে আমাদের একটা ভাগ আছে এইজ অফ চসার। এই এইজ অফ চসার হচ্ছে আমাদের 1340 থেকে 1400, এখান থেকে শুধু এতটুকুই দেখবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের রেনেসা পিরিয়ডের ভিতরে এলিজাবেথ পিরিয়ডটা দেখবেন 1558 থেকে 1603, জেকোবিয়ান পিরিয়ডটা দেখবেন 1625 থেকে 1603 থেকে 1625, এই 2টা একটু দেখবেন, বাকিগুলো যদি না পারেন। আচ্ছা, শেক্সপিয়ারিয়ান এইজ এটা আমাদের লাগবে না। নিউ ক্লাসিক্যাল পিরিয়ড বা এলিমেন্ট পিরিয়ড, এইটা আমাদের এখান থেকে এইটা একটু লিখবেন। শুধু রেস্টোরেশন পিরিয়ড এটা একটু দেখবেন। খাতায় যাদের খাতা কলম আছে তারা একটু নোট করতে পারেন, একটু দাগাইতে পারেন যে কোন জায়গা থেকে কোনটা একটু দেখবেন। এইজ অফ সেন্সিবিলিটি লাগবে না আশা করা যায়। রোমান্টিক পিরিয়ড সম্পর্কে আমাদের সাল লাগবে, রোমান্টিক পিরিয়ডের আমাদের তারিখটা লাগবে 1798 থেকে 1882। 1798 যদি কখনো না দেখেন তাহলে 1785 থাকলে দাগাবেন, ঠিক আছে। ভিক্টোরিয়ান পিরিয়ড সম্পর্কে লাগবে না বলে আমার মনে হয়। মডার্ন পিরিয়ড সম্পর্কে একটু দেখবেন, এগুলা লাগবে না, পোস্ট মডার্ন এগুলো লাগবে না। তো এখান থেকে 4-5টা তথ্য আপনি জাস্ট একটু লিখে রাখবেন। আমরা সিকোয়েন্স অনুসারে চলে যাব, বিভিন্ন যুগ থেকে যেসব লেখকদের সম্পর্কে পড়তে হবে। ওকে, আমাদের 1 নাম্বার যুগ হচ্ছে, আমি আরেকটু বড় করে দিই, এই সবকিছু ঠিকঠাক আছে, দেখা যাচ্ছে তো, তাই না? একটু বলেন তো দেখা যাচ্ছে কিনা, সবকিছু ওকে আছে? ওকে থাকলে একটু ওকে লিখে দেন, কেমন? সবকিছুই কি ওকে আছে? আচ্ছা, সবকিছু ওকে থাকলে ওকে। ওকে, আচ্ছা দেখেন,
যারা বিভিন্ন আমাদের পেইড বেসে ছিলেন তাদেরকে ওল্ড ইংলিশ পিরিয়ডে আমরা 4 জন লেখক সম্পর্কে পড়াইছিলাম, ঠিক আছে? একটা কি বলেন তো, ক্যাটবার্ন, তারপরে ক্যানিওলফ, তাদের বাদ দিছে রে ভাই। আচ্ছা, এখানে একজন লেখক ওল্ড ইংলিশ পিরিয়ড সম্পর্কে একজন লিখেন, শুধু একজন পড়বেন, লেখেন ওল্ড ইংলিশ পিরিয়ড সম্পর্কে একজন লিখবেন, শুধু একজন, আলফ্রেড দ্য গ্রেট। আলফ্রেড দ্য গ্রেট, ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে শুধু একজন লেখক পড়বেন, আলফ্রেড দ্য গ্রেট, খাতায় লিখেন। তাকে ফাদার অফ ইংলিশ প্রোজ বলা হয়, ব্র্যাকেট লেখেন ফাদার অফ ইংলিশ প্রোজ, ফাদার অফ ইংলিশ প্রোজ। তার ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে আমরা পড়বো কয়জন বলেন তো? একজন। কি বলেন তো? আলফ্রেড দ্য গ্রেট। পরিচয় কি? ফাদার অফ ইংলিশ প্রোজ, অর্থাৎ ইংরেজি গদ্যের জনক। এইখান থেকে একই সাথে 3টা জিনিস মনে রাখবেন। অপশনে যদি আলফ্রেড দ্য গ্রেট না থাকে, তো মিডল ইংলিশ পিরিয়ড জন উইক্লিফকে দাগাবেন। আর যদি অপশনে মডার্ন থাকে তাহলে ফ্রান্সিস বেকন দাগাবেন। 3টা তথ্য লিখে রাখেন। একই ধরনের তথ্য আপনার কাছে মনে হতে পারে 3টাই উত্তর, বিষয়টা এরকম না। যদি বলা হয় হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ, তাহলে উত্তর আসবে আলফ্রেড দ্য গ্রেট। অপশনে যদি আলফ্রেড দ্য গ্রেট না থাকে তাহলে দাগাবেন জন উইক্লিফ। একটু পরে আমরা দেখাবো জন উইক্লিফ। যদি অপশন মানে প্রশ্নে মডার্ন শব্দটা থাকে, ঠিক আছে, তখন আপনি আমাদের কি দাগাবেন? ফ্রান্সিস বেকন আরেকটা কাজের জন্য গুরুত্বপূর্ণ, তাকে ফাদার অফ অ্যাসিস্ট অথবা কি বলেন তো ফার্স্ট অ্যাসিস্ট ইন ইংলিশ লিটারেচার বলা হয়। এই 3টা তথ্য একটু মাথায় রাখবেন। ওকে, মিডল ইংলিশ পিরিয়ড থেকে আমরা শুধু একজন লেখক পড়ব। মিডল ইংলিশ পিরিয়ড সম্পর্কে আমরা শুধু একজন, জেফ্রি চসার সম্পর্কে পড়ব। তার সম্পর্কে সে ফাদার অফ ইংলিশ লিটারেচার, ফাদার অফ ইংলিশ পোয়েম, ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যত কিছুর বাপ আছে সব। মানে আমাদের ওই জেফ্রি চসারকে বলা হবে ধরেন আপনার সবকিছুর জনক। ইংরেজি ল্যাঙ্গুয়েজ, ইংরেজি লিটারেচার, পরীক্ষা আসলে 2টি আসবে, হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অথবা হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার। আর বাকিগুলো এখান থেকে আসবে না, এখান থেকে শুধু এতটুকু পড়বো। তার বিখ্যাত অনেকগুলা কবিতা আছে, আমরা শুধু একটা দিলাম। এই কোনটা বলেন তো? এই যে ক্যান্টারবারি টেলস, জেফ্রি চসারের একটা বিখ্যাত কাব্য আছে, এটা এপিক আছে, এটার নাম কি বলেন তো? ক্যান্টারবারি টেলস। আচ্ছা, থমাস ম্যালোরি, এটা নিয়ে আমাদের একটু ঝামেলা পড়বো আমরা। এটা পড়তে হবে না, কিন্তু একটু ঝামেলা পড়বো আমরা যখন দেখেন মর্টি ডি আর্থার। আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডের একজন গুরুত্বপূর্ণ লেখক পড়বো, সেটা হচ্ছে আলফ্রেড টেনিসন। ওটা পড়তেই হবে। ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে আমরা 3 থেকে 4 জন পড়বো, ওটা পড়তেই হবে। এইটা হচ্ছে আমাদের একটা প্রোজ, গদ্য। আর আলফ্রেড টেনিসন যেটা লিখছে ভিক্টোরিয়ান পিরিয়ডে, ওটা হচ্ছে একটা কবিতা। বুঝতে গেলে ওটা কি বলতো? একটা কবিতা আর একটা হচ্ছে প্রোজ। এই জিনিসটা জাস্ট একটু যেন মাথায় থাকে। ওকে, 4 নাম্বার আমরা জন উইক্লিফ সম্পর্কে আমরা দেখবো। আর জন উইক্লিফ সম্পর্কে এগুলো কিচ্ছু পড়ার দরকার নাই, শুধু আপনি এটা মনে রাখবেন, অপশনে আলফ্রেড দ্য গ্রেট না থাকলে ফাদার অফ ইংলিশ প্রোজের অপশন দাগাবেন হচ্ছে জন উইক্লিফকে। বানানটা একটু দেখে রাখবেন। এই 2C লিখে দিব আমরা। 2C মানে এই দুইটা ক্লিয়ার। স্যার আমি নোটিফিকেশনটা পাই না। নোটিফিকেশন না পাইলে কি করবো রে বাবা? সবাই যদি একটু শেয়ার করে দিত তাইলে হয়তো পাইতেন। এখন শেয়ার তো আর করে না, এক্ষেত্রে আমার কি আর করা? পিডিএফ দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, পরবর্তীতে যান। রেনেসা পিরিয়ডকে আমাদের টোটাল 4টা ভাগে ভাগ করা হয়। রেনেসা পিরিয়ডের প্রথম ভাগটার নাম হচ্ছে এলিজাবেথ পিরিয়ড। এই এলিজাবেথ পিরিয়ড হচ্ছে আমাদের, এটাকে বলা হয় গোল্ডেন এজ অফ
ইংলিশ লিটারেচার বা ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়। এবং এই এলিজাবেথ পিরিয়ড হচ্ছে আমাদের রানী এলিজাবেথের নাম অনুসারে লেখা হয়েছে, এটা জাস্ট একটু মনে রাখবেন। এইখান থেকে কোন কোন লেখক পড়বেন? এইখান থেকে লেখক পড়বেন হচ্ছে ফ্রান্সিস বেকন সম্পর্কে পড়বেন, ক্রিস্টোফার মার্লো সম্পর্কে পড়বেন, উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে পড়বেন, থমাস কিট সম্পর্কে পড়বেন, স্যার ফিলিপ সিডনি যদি না পারেন তাহলে বাদ দিবেন, বেন জনসন সম্পর্কে, এডমন্ড স্পেন্সার সম্পর্কে। এখান থেকে জাস্ট কিছু তথ্য নেবেন, এখান থেকে জাস্ট কিছু তথ্য নেবেন। আমি জাস্ট একটু বলি, এইখান থেকে প্রশ্ন আমাদের সাধারণত শেক্সপিয়ার থেকে আসার কথা হয়, শেক্সপিয়ার থেকে আমাদের 2টা অথবা 3টা প্রশ্ন আসবে, আর বাকি সবগুলা থেকে একটা প্রশ্ন আসলেও আসতে পারে, না আসলেও না আসতে পারে। আমি কি বোঝাতে পারলাম? যেমন থমাস কিট সম্পর্কে শুধু একটা বইয়ের নাম, দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, থমাস কিট শেষ। ক্রিস্টোফার মার্লো সম্পর্কে আমাদের ডক্টর ফস্টাস, টম বয়ারলাইন, এডওয়ার্ড, এই 3 থেকে 4টা জিনিস পড়লেই হয়। আর বেন জনসন সম্পর্কে আমাদের কি বলা হয়, হি ইজ ফেমাস ফর কমেডি অফ হিউমার্স, এটা নিয়ে একটু পড়বেন, তাইলে হবে। আর স্যার ফিলিপ আর এডমন্ড স্পেন্সার সম্পর্কে একটা তথ্য রাখবেন, দ্য ফেয়ারি কুইন এবং দ্য পোয়েটস অফ পোয়েটস, কবিদের কবি বলা হয়, এবং বিখ্যাত একটা কাব্য আছে, এপিক আছে, হচ্ছে দ্য ফেয়ারি কুইন। এতটুকু ওকে। উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে এখানে বিস্তারিত একটু দেয়া আছে, উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে বিস্তারিত একটু দেয়া আছে, আপনি এটা একটু পড়ে নেবেন। উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক, যেমন এগুলো আমি ক্লাসে বিস্তারিত আলোচনা করে পড়াইছি। যদি হঠাৎ করে আপনাকে বলা হয়, যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা কোন নাটকের? উইলিয়াম শেক্সপিয়ারের কোন নাটকের উক্তি? অথবা যদি এরকম বলা হয়, ইট ইজ এ ওয়াইজ ফাদার দ্যাট নোজ হিজ ওন চাইল্ড, কোন নাটকের উক্তি? এটাকে আমরা এইভাবে পড়াইছিলাম, যেমন ফাদার লাভ গোল্ড ইজ ইকুয়াল টু দ্য মার্চেন্ট অফ ভেনিস, ফাদার লাভ গোল্ড ইজ ইকুয়াল টু দ্য মার্চেন্ট অফ ভেনিস। আপনি এইভাবে একটু পড়ে নেবেন, এখন তো আর ক্লাস নেওয়া পসিবল না। যেমন এই যে দেখেন মেজার ফর মেজার, এটা আমরা পড়ছিলাম কি বলেন তো, সাম মেডিসিন, এইভাবে আমরা ক্লাসে যারা ছিলেন তারা জানার কথা। এখান থেকে একটু পড়ে নেবেন। এই যে এটা আমার পেইড বেসে পড়ানোর টেকনিক, আপনারা চাইলে এখান থেকে দিতে পারেন। অ্যাজ ইউজুয়ালি আমাদের শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি গুলো খুব মনে রাখতে পারবেন। আচ্ছা, হ্যামলেটের কাহিনীগুলো, হ্যামলেটের চরিত্র এবং কোটেশন গুলো এখানে দেয়া আছে। যাদের বই আছে তারা বই থেকেও দেখতে পারেন, যাদের বই নেই তারা এখান থেকেও দেখতে পারেন। এখন দেখেন এখান থেকে প্রশ্ন যে কয়টা দেয়া আছে সবগুলাই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে। শেক্সপিয়ার সম্পর্কে যেহেতু বিস্তারিত পড়তে হবে, যেমন আমি ধরেন এই কোটেশন গুলো কি করে মনে রাখা যায়, যেমন আমি ধরেন আমি একটা লাইন লিখি, কিরকম জানেন? এরকম লেখেন, দুঃখ সুখ, অথবা লেখেন দুঃখ। জাস্ট আপনি মনে রাখবেন কি করে, দেখেন আমি একটা কাজ করবো না, আপনাদের এইটার পেইড বেসের যে ক্লাস নোটটা আছে এটা আমি আবার দিয়ে দেবেন ইনশাল্লাহ পেজে, এতে আপনাদের একটু সুবিধা হবে। যেমন দুঃখ, ভাগ্য, তারপর হচ্ছে দুঃখ, ভাগ্য, ভালো মন্দ, দুঃখ, ভাগ্য, ভালো মন্দ, স্বর্গ নরক, আচ্ছা, সরলতা, সংক্ষিপ্ততা, নিয়েই হ্যামলেটের যত প্রশ্ন, হ্যামলেটের যত কোশ্চেন, এখান থেকে আপনি পড়বেন কি করে দেখেন। দুঃখ, ভাগ্য, ভালো মন্দ, স্বর্গ নরক, তারপরে ধার দেনা, আরেকটা আছে ধার দেনা। দুঃখ, ভাগ্য, ভালো মন্দ, স্বর্গ নরক, ধার দেনা, সরলতা, সংক্ষিপ্ততা নিয়েই হ্যামলেটের যত প্রশ্ন। এটা পড়তে আপনার 1-2-3 মিনিটের বেশি লাগার কথা না। এটা পড়া মানে আপনার হ্যামলেটের মোটামুটি এই কোশ্চেন গুলো সবকিছু পেরে ফেলা। যেমন ওখানে আরেকটা ওয়ার্ড ছিল সরলতা, সংক্ষিপ্ততা, দুর্বলতা ওয়ার্ডটা ছিল, আমি লিখিনি।
টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। কোশ্চেনটা কোথায় আছে বলেন তো? হ্যামলেট নাটকে। তো হ্যামলেট সম্পর্কে আপনি এই তথ্যটা পড়ছেন না? পড়ছেন। ফ্রাইলটি মানে কি? দুর্বলতা। দুর্বলতা পড়ছেন না? পড়ছেন। ব্রেভিটি মানে সংক্ষিপ্ততা। সংক্ষিপ্ততা মানে কোথায় আছে বলেন তো? হ্যামলেটে। এর পরবর্তীতে নাইদার বড়ুয়ার অর, ধার দেনা, ধার মানে ধার এবং দেনা, এই ওয়ার্ডটা পড়ছেন না? পড়ছেন। সরুস্কাম, যখন দুঃখ আসে তখন একসাথে সব দল বদল বয়ে আসে, আপনার ওই সরুজ সম্পর্কে পড়ছেন না? পড়ছেন। দেয়ার ইজ ডিভাইনিটি, দেয়ার ইজ, ভাগ্যই আমাদের একটা ইয়ে আছে যে ভাগ্যই আমাদের সর্বশেষ পরিস্থিতির দিকে নিয়ে যায়। ডিভাইনিটি ভাগ্য, এটা আমার পড়ছেন না? পড়ছেন। দেয়ার আর মোর থিংস হিভেন, স্বর্গ এবং নরক। স্বর্গ এবং নরক সম্পর্কে পড়ছেন। স্বর্গ এবং নরক সম্পর্কে আমাদের এখানে তথ্য আছে। দেয়ার ইজ নাথিং আইদার গুড অর বিড, ওই যে ভালো মন্দ, ভালো মন্দ নিয়ে পড়ছেন না? ভালো মন্দ নিয়ে পড়ছেন। আরেকটা আমাদের মনে রাখেন, দ্য প্লে ইজ থিং হোয়ার আই উইল ক্যাচ দ্য কনসেন্স অফ। নাটকের মাধ্যমে, নাটক এমন একটা জিনিস যেটার মধ্যে আমি রাজার বিবেক সম্পর্কে জানতে পারি, রাজা সম্পর্কে জানতে পারি। তা নাটক দিয়ে এত বড় কথা কে বলতে পারে যে নাটক দিয়ে সে রাজার মন মানসিকতা বুঝতে পারে? এটা গল্পটা বললে হয়তো আপনি ভালো বুঝতে পারতেন। শেক্সপিয়রকে বলা হয় কি বল, দ্য সুপারস্টার অফ দ্য ওয়ার্ল্ড, দ্য গ্রেট সুপারস্টার অফ দ্য ওয়ার্ল্ড, ফাদার অফ ইংলিশ ড্রামা। তো এই জন্য সে তাকে নাটক নিয়ে এই বড় উক্তিটা করা হয়েছে। এইভাবে আপনি চাইলে একটু পড়তে পারেন। বোঝানো গেল? ওকে। এখানে আমাদের ম্যাকবেথ নাটক সম্পর্কে বিস্তারিত দেয়া আছে, আপনি চাইলে এগুলো একটু দেখে নেবেন ইনশাল্লাহ। ওকে। পরবর্তীতে শেক্সপিয়রের আমাদের দেখেন, শেক্সপিয়রের কমেডি কি করে মনে রাখা যায়? প্রায়শই পরীক্ষায় প্রশ্ন আছে না যে নিচের কোনটা শেক্সপিয়র, দেখবেন কত শতবার প্রশ্ন আসছে, নিচের কোনটি শেক্সপিয়রের ট্র্যাজেডি অথবা নিচের কোনটি শেক্সপিয়রের কমেডি। তা আমরা এইভাবে মনে রাখতে পারি, যেমন উই নো এটিএম এন্ড পিএলসি, উই নো এটিএম এন্ড পিএলসি। এই যে উই দিয়ে আমরা কি কি পাইছি, এই উই দিয়ে আমরা কি পাইছি, আর এটিএম দিয়ে কি পাইছি, পিএলসি দ্বারা কি পাইছি, এখান থেকে আলাদা করে সাজানো আছে, আপনি একটু দেখে নিন। ওকে। ক্যারেক্টার, সবগুলাকে আলাদা করে শেক্সপিয়রের সবগুলা ক্যারেক্টার দরকার নেই। আপনি এই যে এই কয়েকটা ক্যারেক্টার দেখে যান, নাটক তো অনেকগুলা, সবকিছু মিলে মোটামুটি অনেকগুলা নাটক, প্রায় 38টা অথবা 37টা নাটক। তো 37টার ভিতরে এই কয়টা নাটকের ক্যারেক্টার গুলো দেখে যেতে হবে। ওকে, নেক্সট। পরবর্তী হচ্ছে আমাদের জ্যাকোবিয়ান পিরিয়ড। জ্যাকোবিয়ান পিরিয়ডের একটা বিখ্যাত হচ্ছে এখানে মেটাফিজিক্যাল পোয়েট্রিদের বা পোয়েটসদের নিয়ে কথা বলা হয়েছে। এখান থেকে দুইজন পড়বেন, জন ডান এবং অ্যান্ড্রু মার্বেল, এই দুইজনই পড়বেন, বাকিগুলো আর দরকার নেই। জন ডানের বিখ্যাত কিছু কবিতা আছে, দ্য গুড মোরো, তারপর হচ্ছে দ্য সানরাইজিং, এরপর হচ্ছে হোয়েন দ্য বেল টোলস, এরকম বিখ্যাত কিছু কবিতা আছে। বেনেডিকশন দ্য ফ্লি, বিখ্যাত কিছু কবিতা আছে। এটা দেখেছেন, যাকে পোয়েট অফ লাভ বলা হয়, পোয়েট অফ লাভ বলা হয়। এবং অ্যান্ড্রু মার্বেল সম্পর্কে লাস্ট পিসিএস পরীক্ষা প্রশ্ন আসছে, এখান থেকে শুধু দুইজন দেখে যাবেন। ওকে। কমনওয়েলথ পিরিয়ড সম্পর্কে শুধু একজন দেখে যায়, এখান থেকে কমনওয়েলথ পিরিয়ড পড়ারই দরকার নেই, এটা আসবে না পরীক্ষায়। তবে ওই নৈতিকতা এবং সুশাসন আপনাদের একটা সাবজেক্ট আছে, এখান থেকে এই যে আপনার এই লেভিয়াথান গ্রন্থটা মূলত নৈতিকতা এবং মূল্যবোধ নিয়ে লেখা, এটার জন্য এটা একটু পড়ে রাখতে পারেন। ওকে। নিউ ক্লাসিক্যাল পিরিয়ড সম্পর্কে এখন পর্যন্ত যাদের থেকে প্রশ্ন পড়ে যাবেন আপনি এখন পর্যন্ত, জন মিল্টনটা বিস্তারিত পড়ে যাবেন, আলেকজান্ডার পোপ পড়ে যাবেন, হেনরি ফিল্ডিং পড়ে যাবেন, জন ড্রাইডেন পড়ে যাবেন। এখান থেকে প্রশ্ন হয়, বাদ দেওয়ার কোনো অপশন নেই। জনাথন সুইফট পড়ে যাবেন, থমাস গ্রেটা পড়ে যাবেন। এগুলা সম্পর্কে খুব বিস্তারিত তথ্য কিন্তু না। যেমন থমাস গ্রে সম্পর্কে শুধু একটা বই বারবার নাম আসে, কান্ট্রি ইন দ্য চার্চইয়ার্ড, বারবার এলিজি রাইটেন ইন দ্য চার্চইয়ার্ড, এরকম একটা গ্রন্থ আছে, প্রত্যেকবার এইটাই আসে। এবং তার আরো দুইটা কোটেশন আছে বিখ্যাত, যেমন কত না হাজার ফুল ফুলে ফুটে দুনিয়াতে, কিছু ফুল দিয়ে গাঁথা হয় মালা, বাকি সব ফুল পরে রয় অনাদরে জড়ে যেতে, এরকম এরকম। আরেকটা হচ্ছে যেখানে ইগনোরেন্সটাই আশীর্বাদ, সেখানে আসলে জ্ঞানী হওয়াটা বোকামি। এই দুইটা উক্তি বারবার পরীক্ষায় আসে, এটা একটু দেখবেন। রোমান্টিক পিরিয়ড সম্পর্কে আপনি যতটুকু দেখবেন, এই কোটেশনটা দেখবেন, দ্য গোল্ডেন এজ অফ লিরিক অথবা এজ অফ রেভেলেশন, এটা পড়ার পরে এবার তাকান উইলিয়াম শেক্সপিয়র ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে। আর উইলিয়াম ব্লেক সম্পর্কে আপনি শুধু এতটুকু বুঝেন, পোয়েট এন্ড পেইন্টার, আর কিছু পড়া লাগবে না। স্যামুয়েল টেইলর সম্পর্কে ধরেন তিনটা আছে, কত সহজে মনে রাখেন। স্যামুয়েল টেইলর সম্পর্কে, স্যামুয়েল টেইলর কলরিজ সম্পর্কে
তিনটা কোটেশনের প্রত্যেক বছরে দেখা যায় একটা একটা কোটেশন আসছে। কি দিয়ে মনে রাখা যায়? ওয়াটার অ্যালোন জিবে দয়া করে যেইজন, ওয়াটার অ্যালোন জিবে দয়া করে যেজন সেইজন সে বিদেশ্বর, এই তিনটা দিয়ে এগুলা মনে রাখা যায়। জন কিটসের জিনিসগুলো আমি দেখাবো একটু একটু করে। পিবি শেলি, লর্ড বাইরন, জেইন অস্টিন, চার্লস ল্যান্ড, শুধু বাদ দিলে এটা বাদ দিতে পারেন, শুধু বাদ দিলে এটা বাদ দিতে পারেন। 4টা এবং 3টা, এখান থেকে এই 7 জন পরে যেতে হবে। লর্ড বাইরনটা দেয়া আছে, হ্যাঁ লর্ড বাইরনটা দেয়া আছে। এই 7টা পরে যেতে হবে। এই 7টা থেকে আপনি পরীক্ষার হলে মিনিমাম 2টা কোটেশন পাবেন, এবং বইয়ের নাম কোনটা কার লেখক এরকম এরকম 1টা বা 2টা প্রশ্ন পাবেন। অর্থাৎ ঘুরে ফিরে এই 7 জন লেখক থেকেই আপনি 3টা অথবা 4টা প্রশ্ন পাবেন। ওকে, নেক্সট। আচ্ছা, উইলিয়াম ওয়াটসন সম্পর্কে এখানে কিছু তথ্য দেয়া আছে, যাদের কাছে বই নেই তারা এখান থেকে একটু দেখতে পারেন। এইভাবে কিভাবে মনে রাখবেন এই টেকনিক গুলো দেয়া আছে, চাইলে এটা দেখতে পারেন। ওকে, অ্যাস্ট্রিক কোল্ড সম্পর্কে ওই যে বলছিলাম আমাদের 3টা জিনিস পড়তে হয়, দেখেন কিভাবে 3টা জিনিস পড়তে হয়। ওই যে দেখেন, ওয়াটার অ্যালোন এবং হি প্রেথ বেস্ট হু লাভ বেস্ট। ওয়াটার নিয়ে মানে সব জায়গায় পানি, কোথাও কিন্তু খাওয়ার পানি নেই, দ্য এনসিয়েন্ট মেরিনার থেকে নেওয়া। অ্যালোন অ্যালোন একা একা বসে আছে এরকম একটা কথা। আর হি প্রেথ বেস্ট, জিবে দয়া করে যেজন সেজন সে বিদেশ্বর। এটা কাহিনীটা বললে হয়তো আপনার মুখস্থ করা লাগতো না, আপনার এমনিতেই মনে থাকতো। পিবি শেলি সম্পর্কে বিস্তারিত পড়া লাগবে। এই পিবি শেলি এবং জন কিটসের বইয়ের ভিতরে ঝামেলা লাগবে। কিভাবে জানেন? এখানে ওড টু দা ওয়েস্ট উইন্ড এবং ওড টু স্কাইলার্ক, এই 2টা দিয়ে আমাদের আর জন কিটসের সকল বই মোটামুটি আমাদের এই যে ওড শব্দটা দিয়ে শুরু করা। তো ওয়েস্ট উইন্ড এবং স্কাইলার্ক এই 2টা বাদ দিয়ে ওড টু দা এরকম যত থাকবে সব জন কি বলতো পিবি শেলি। আরো বিখ্যাত কিছু জিনিস মনে রাখা যায়, দেখেন কিভাবে আপনি মনে রাখতে পারেন। কি করে? এভাবে দেখেন, ইফ উইন্টার কামস ক্যান ফার স্প্রিং বি বেটার। উইন্টার কামস যেহেতু আমাদের কি বলতো ওয়াটার টু দ্য ওয়েস্ট উইন্ড, উইন্ড সম্পর্কে মনে রাখবেন। আচ্ছা, এরপরে আওয়ার সুইটেস্ট সংস, এটা কোথায় থেকে আসছে এটা পরীক্ষায় আসে। সুইটেস্ট সং, সুইটেস্ট এবং স্কাইলার্ক, দেখেন স্কাইলার্ক মিলানো আছে, এইভাবে একটু দেখে যাবেন। আর যদি পারেন ঠিক এইভাবে, যারা পেইড বেসে ক্লাস করছেন তারা এটা পারবেন যে এইভাবে একবার দুবার পরে এগুলো মনে রাখতে পারবেন। জন কিটস সম্পর্কে দেখবেন তথ্যগুলো কি করে মনে রাখা যায়। আচ্ছা, ওডি টু নাইটিঙ্গেল। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে আমাদের গ্রেসিয়ান আর্ন, অটাম, অ্যাডমিয়ান। এরপরে আছে আমাদের কি আছে বলেন তো? ইসাবেলা, লামিয়া, অরিতো মিলাঙ্কোলি, হাইপারিয়ন, সাইকি। এখন এইভাবে মনে রাখতে পারেন কি করে বলা হয়। পোয়েট অফ জন কিটসকে পোয়েট অফ বিউটি বলা হয়। যত স্প্রিং, যত বিউটি আছে সবার বক্তব্য হচ্ছে জন কিটসের। এবার একটু দেখেন, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, আপনি এমনিতেই পারেন। এখন এইটা যে এই গ্রেসিয়ান আর্ন থেকে নেওয়া আছে, এটা মনে রাখেন কি করে। দেখেন, গ্রেসিয়ান আর্ন মানে হচ্ছে গ্রিসের পুরাতন কলসি, গ্রিসের পুরাতন কলসি। এখন প্রশ্ন হচ্ছে, একটু চিন্তা করেন, পুরানো জিনিস মানেই সুন্দর, এইভাবে দেশে মনে রাখেন, পুরাতন জিনিস মানেই সুন্দর। এই পুরাতন কলসি যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, পুরাতন জিনিস সুন্দর, এই কথাটা মনে রেখে আপনি করতে পারেন, মনে রাখতে পারেন। 2 নাম্বার দেখেন, হার্ড মেলোডিস আর সুইট সং, মানুষ অজানাকে জানতে চায়। গ্রিসের একটা কলসি, এটা কি জানার বিষয় না অজানা বিষয়? অজানা বিষয়। তার মানে এটাও কোথায় কোথায় বলেন তো? ওই গ্রেসিয়ান আর্ন থেকে নেওয়া। আচ্ছা, মাই হার্ট অ্যাসেস মানে আমার হৃদয় ব্যথা করছে বা পুরে ছারকার হয়ে যাচ্ছে। হৃদয় সারকারের কাজটা কোনো মহিলা করে, তো ওরা নাইটিঙ্গেল বলতে আমাদের ওই যে লেডি উইথ দ্য ল্যাম্প, নাইটিঙ্গেল মনে আছে, একটা মহিলাকে বোঝানো হয়। তো সুতরাং এটা এভাবে মনে রাখতে পারেন। আ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার, দেখেন ফর এভার থেকে এভার মানে শেষ আর এন্ড মানে শেষ, এইভাবে মনে রাখতে পারেন। ইংরেজি সাহিত্যটা এইভাবেই পড়তে হয়, না আপনি মনে রাখতে পারবেন না। এবং এইভাবে পড়ে যদি আপনি বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতেন বা সলভ করেন, আশা করা যায় যে আপনার ভালো কিছু হবে ইনশাল্লাহ। ওকে, এখানে আর কথা বললাম না। লর্ড বাইরনটা স্পেশালি দেখে যান, ডন জুয়ানের চরিত্র দেখে যান, ডন জুয়ানের চরিত্র এবং কোটেশন দেখে যান, পরীক্ষা পাবেন কিন্তু। জেইন অস্টিন সম্পর্কে দেখে যান, অ্যান্টি রোমান্টিক মহিলা। কিচ্ছু না পারলে প্রাইড এন্ড প্রেজুডিস, সেন্স এন্ড সিম্পথি, লাভ এন্ড ফ্রেন্ডশিপ, এই 3টা গ্রন্থ দেখে যান। এই 3টা গ্রন্থের ভিতরে প্রাইড এন্ড প্রেজুডিস এর একটা বিখ্যাত চরিত্র আছে, এলিজাবেথ বেনেট, এটা দেখে যান, অথবা এবং মিস্টার ডার্সি, ওটা দেখে যান। ওই যে এমা পার্সেল লাভ যদি পারেন তো এটা পড়বেন, এছাড়া তো অপশন নাই। ভিক্টোরিয়ান পিরিয়ডে কি কি পড়বেন? ভিক্টোরিয়ান পিরিয়ডে অনেকগুলো লেখক আছে,
প্রত্যেকগুলা লেখকের কি কি আছে ডিটেলস যেটা পড়বেন, চার্লস ডিকেনসন, আলফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিং, আচ্ছা, ম্যাথিউ আর্নল্ড, এগুলা লাগবে না। লিউ টলস্টয় সম্পর্কে শুধু পড়ে যাবেন কি, শুনেন, লিউ টলস্টয় সম্পর্কে পড়ে যাবেন ওয়ার এন্ড পিস, এটা পড়ে যাবেন, আর কিছু লাগবে না। রাশিয়ার লেখক, নোবেল সাহিত্য পুরস্কার পায়নি, ওয়ার এন্ড পিসের বইয়ের লেখক, উপন্যাসের লেখক। ওয়ার এন্ড পিস ওই যে কি বলেন তো, ফ্রান্স এবং ইংল্যান্ডের যুদ্ধ, মানে যুদ্ধ নিয়ে লেখা। লিউ টলস্টয় সম্পর্কে পড়বেন যে প্রথম কথা হচ্ছে সে ওই বেটা নোবেল পায়নি, নোবেল পাওয়ার যোগ্য ছিল। 2 নাম্বার রাশিয়ার লেখক, 3 নাম্বার হচ্ছে শুধু একটা গ্রন্থ পড়ে যাবেন, উপন্যাস, এটা লাগবে না আশা করা যায়। চার্লস ডারউইন সম্পর্কে ইভ্যালুয়েশন থিওরির জনক লাগবে না। এমিলি ব্রন্টি সম্পর্কে লাগবে, ওদারিং হাইটটা পড়ে যাবেন, ওদারিং হাইটের একটা গুরুত্বপূর্ণ চরিত্র হেথক্লিফ, এটা পড়ে যাবেন। জুলস বার্নে সম্পর্কে লাগার কথা না, আশা করা যায় লাগবে না, তবে সায়েন্স ফিকশনের জন্য গুরুত্বপূর্ণ আছে। শার্লট ব্রন্টি আপনি কারারবেল নামে লিখছে, এটা দেখে যান। জর্জ ইলিয়ট পড়ে যাবেন, এটা মহিলা, পুরুষ মনে হলো এটা মহিলা নামে লিখছে, ওর আসল নামটা কি এটা একটু দেখে যাবেন। আর এখানকার বাকি তথ্যগুলো বিস্তারিত দেখে যাবেন, 4 জন লেখক সম্পর্কে বিস্তারিত দেখে যাবেন, বাকিগুলো একটু ইতে দেখবেন। চাইলে আপনি কোনো বই থেকে দেখতে পারেন, অথবা চাইলে আপনি এই পিডিএফটাও দিয়ে দিব, পিডিএফটা থেকে দেখতে পারেন। ওকে, কোটেশন কি করে মনে হচ্ছে, এগুলো বিস্তারিত ক্লাসে পড়ানো হয়েছিল, কিন্তু এটা তো আর এখন আর পসিবল না। নেক্সট কথা হচ্ছে আমাদের মডার্ন পিরিয়ডের লেখকই আছে 150 জনের মতো। মডার্ন পিরিয়ড সম্পর্কে যেটা বিস্তারিত পড়বেন, টি.এস. এলিয়ট, ডি.এস. লরেন্স, জর্জ বার্নার্ড শো, আর্নেস্ট হেমিংওয়ে, জেমস জয়সি, ডব্লিউ.বি. ইয়েটস। আর যদি কিছু না পড়েন, আরেকটা দিই, ভার্জিনিয়া উলফ। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7, এই 7 জন সম্পর্কে পড়ে যে, আর যদি কিচ্ছু না পারেন শুধু বিগত বছরের প্রশ্নটা পড়ে যায়। এই 7 জন থেকে মিনিমাম 2টা বা 3টা প্রশ্ন থাকার কথা, বেশি থাকবে কিন্তু কম বললাম। এই 7 জন থেকে মিনিমাম 2টা বা 3টা প্রশ্ন থাকবে। যেমন পরীক্ষার হলে যাই দেখবেন ডব্লিউ.বি. ইয়েটস সম্পর্কে একটা প্রশ্ন আসছে, পরীক্ষার হলে যাই দেখবেন ওই যে টি.এস. এলিয়ট, জর্জ বার্নার্ড শো এবং ডি.এস. লরেন্স, এই 3টার ভিতরে যায় দেখবেন একটা প্রশ্ন আসছে। আর্নেস্ট হেমিংওয়ে আমাদের ছোট গল্প থেকে দেখবেন একটা প্রশ্ন আসছে। আহামরি কঠিন তেমন কোনো কিছু না, যদি পারেন তাহলে যে কোনো বই থেকে পড়তে পারেন, অথবা এই যে এখানকার আমি তথ্য দিয়ে রাখছি, সবগুলা পড়ার দরকার নেই। হ্যাঁ, সবগুলা পড়ার দরকার নেই। যেমন ম্যান এন্ড সুপারম্যান, আর্মস এন্ড দ্য ম্যান, সিজার এন্ড ক্লিওপেট্রা, ইউ নেভার নো, ডক্টর ডিলেম্মা, জোন অফ আর্ক, এগুলা লাগবে না একটাও। আচ্ছা, ম্যান অফ ডেস্টিনি, ক্যান্ডিডা, তারপরে হচ্ছে আমাদের পিগমিলিয়ন, এগুলা পড়ে যান। আর যদি না পারেন তাহলে যে এখান থেকে তথ্য দেয়া আছে যে কি করে মনে রাখা যায়, এটা করা যায়, এখান থেকে দেখে নিন। ওকে, ডব্লিউ.বি. ইয়েটস সম্পর্কে পরে রাখছি কেন, আমার কাছে ওইটার থেকে সব থেকে পরে গুরুত্বপূর্ণ এটা মনে হয়েছে। আচ্ছা, টি.এস. এলিয়ট সম্পর্কে বিস্তারিত দেয়া আছে, আপনি চাইলে একবার চোখ বুলা যেতে পারেন। আর্নেস্ট হেমিংওয়ে সম্পর্কে যদি পারেন সবগুলা পড়বেন, না পারলে এই 4টা পড়বেন, হাইলাইট করে দেয়া আছে। ওকে, তারপরে ই.এম. ফ্রস্টার থেকে প্রায় সময় প্রশ্ন হয়, এডেলা বা ডক্টর আজিজ, এই চরিত্রটা একটু দেখে যাবেন। সমারসেট মম সম্পর্কে যদি সব পারেন পড়ে যাবেন, যদি না পারেন অ্যাটলিস্ট এই 2টা ছোট গল্প এবং অ্যাটলিস্ট এই যে প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, এই 3টা উপন্যাস পড়ে যাবেন। এখানে কিভাবে মনে রাখা যায় এইভাবে দেয়া আছে। আচ্ছা, একটা প্রশ্ন হয় যে কেটা, মানে কোন লেখক কোন দেশের নাগরিক, একটা প্রশ্ন খুব কমন হয়, এখানে একসাথে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এটা একটু দেখে যাবেন, খুব বেশি দেওয়া হয়নি। এই জর্জ বার্নার্ড শো কোন দেশের, টি.এস. এলিয়ট কোন দেশের, ফকনার কোন দেশের, এগুলো প্রত্যেকটাই বিভিন্ন পরীক্ষায় আসছে, এই কারণে দেওয়া হয়েছে। আপনি এই 4টা জাস্ট একটু দেখে যাবেন, কলম দিয়ে একটু দাগায় ফেলবেন, তাইলে হবে। লিটারেরি টার্মস প্রচুর দেয়া আছে, কিন্তু আমরা পড়ে যাব শুধু এই কয়টা, যে কয়টা দাগাই দিব এখন। এলিগরি, মেটাফোর, সিমিলি, আইরনি, এলিটারেশন, একটু দাগান। আচ্ছা, ব্ল্যাঙ্ক ভার্স সম্পর্কে একটু দেখে যাব, এক কথার উত্তর। ব্যালট মানে লিরিক্যাল পোয়েম, কান্টো মানে মহাকাব্যের বাক, এপিক মানে তো বুঝিনি, ক্লাইম্যাক্স, ক্যাটাস্ট্রফি, লাগবে না এগুলো। ডিগ্রেশন একটু মানুষ মরে গেলে যা হয়, হাইপারবোল অতিরিক্ত বলতে যা হয়, ডায়ার্স, এলিজি, মনোলগ, সলিলিকুই, মেকেবেল, লিম্ব্রিক, প্যারাডক্স, পার্সনিফিকেশন, প্রোটাগনিস্ট, প্যারোডি, প্লেরাইট, আইম্বিক পেন্টামিটার,
এগুলো এক লাইন করে দেওয়া আছে, জাস্ট আপনি একবার রিডিং করলেই হবে। এগুলো এক লাইন করে দেওয়া আছে, জাস্ট একবার রিডিং করলে হবে। আমি আরো প্রচুর ছিল, অনেকগুলা ছিল যেগুলো আমি বাদ দিয়ে দিছি। আচ্ছা, রোমান্টিক পিরিয়ড সম্পর্কে এখানে আবার অতিরিক্ত তথ্য করে দেয়া আছে। রোমান্টিক পিরিয়ড সম্পর্কে বিস্তারিত আবার একটু দেয়া আছে তথ্য। ফেমাস কোটেশন গুলো একসাথে করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সবগুলা কোটেশন একসাথে করে দেওয়ার চেষ্টা হয়েছে, সবগুলা কোটেশন। জন কিটসের যতগুলা কোটেশন আছে সবগুলো একসাথে করে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে আচ্ছা এখানে একটা ভুল আছে, একটু ঠিক করে নেন তো। আচ্ছা, এটা লাগবে না, এটা কেটে দেন, এটা লাগবে না। বাকিগুলো একটু একটু দেখে নিন। কোটেশন যদি না পারেন একদমই, তাহলে এখানে যে কটা দেয়া আছে এই কটাই পড়িয়েন। কোটেশন যদি অন্যগুলা না পারেন, তাহলে এখানে যে কটা দেয়া আছে এই কটাই পড়িয়েন। এরপরেও যদি কোটেশন মনে করেন যে আপনার লাগবে, এই যে এখানে যে জিনিসগুলো দেয়া আছে এগুলো জাস্ট একটু একটু করে দেয়া আছে। আর এই প্রশ্নগুলো কিছু প্রশ্ন দেয়া আছে, এই প্রশ্নগুলো থেকে পরীক্ষার হলে আপনি প্রশ্ন হুবহু কমন পাবেন ইনশাল্লাহ, আশা করি। বিগত বেস্ট করা হয়েছে, এইখানে যে প্রশ্নগুলো দেয়া আছে এতক্ষণ যা বললাম এইটা অনুসারে এতটুকু দেখে যাবেন। আমি আপনাকে বলি, এতটুকু দেখে যাবেন কিভাবে পড়ার ফাঁকে ফাঁকে। আপনি সাধারণ জ্ঞান পড়তেছে 2 ঘন্টা, এরপরে 20 মিনিট এটা একটু পড়েন। যে কটা বলছি এই কটা জাস্ট একটু দেখে যান, এবং সর্বশেষ 35 থেকে 45 পর্যন্ত বিসিএস প্রিলির প্রশ্নটি দেখে যায়। আমি আশা করি 10-12 না আরো বেশি পাবেন, কিন্তু বেশি প্রশ্ন কমন পাইলেও হয়তো আপনি পারবেন না, কিন্তু এতটুকু দেখে গেলেও অ্যাটলিস্ট 10 থেকে 11টা আপনি দাগায় আসতে পারবেন ইনশাল্লাহ। হয়তো বা 13 থেকে 14টা কমন পড়বে, 13 থেকে 14টা কমন পড়বে, কিন্তু আপনি 13 থেকে 14টা মনে রাখতে পারবেন না, দরকার নেই। আপনি 10 পাইলেই যথেষ্ট ইনশাল্লাহ, 10 পাইলেই যথেষ্ট ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, ও পিডিএফ কখন দিব? পিডিএফটা এখনই দিয়ে দিব। আমি আপনাদের আরেকটা কাজ করি, আমি একটু শেষ করে দিব ইনশাল্লাহ, এটা পিডিএফটা দিয়ে দিব। আচ্ছা, আরেকটা কাজ করি, একটু বলি, 1 মিনিট একটু কথা বলে দিই। একটা প্রশ্নের উত্তর খুঁজবো এখন, একটু সবাই উত্তর দিয়েন তো। আমার ধারণা ভুল যদি প্রমাণ করতে পারেন তাহলে খুব আমি খুশি হব। এই মুহূর্তে যদি আপনাকে বলা হয়, ধরেন আমি আপনাকে বললাম যে আগামী শুক্রবার হচ্ছে প্রিলি পরীক্ষা। এখন যদি বলা হয় যে হ্যাঁ আপনি 30,000 টাকা খরচ করেন অথবা 50,000 টাকা খরচ করেন, আমি বললাম আপনাকে যে 50,000 টাকা দেন, আপনাকে আমি প্রিলি পাস করাই দিব। আপনি স্বীকার করেন আর না করেন, কিন্তু আপনি এই 30,000 টাকা দিতে আপনি রাজি হয়ে যাবেন। বিলিভ করেন আর না করেন, এটা আমার এতদিনের অভিজ্ঞতায় বলা। আপনি পরীক্ষার আগে আপনার যে টেনশন থাকে ইনশাল্লাহ। আচ্ছা, ইংলিশ গ্রামারের সাজেশন, আচ্ছা গ্রামারের সাজেশন দিব ইনশাল্লাহ, গ্রামারের সাজেশনটা দিব একটু ইনশাল্লাহ। হ্যাঁ, আমি টপিকটা বলে দেবো, গ্রামারের টপিকটা জাস্ট বলে দেবো ইনশাল্লাহ। এই কথাটা শেষ করে দিই। আপনি এই মুহূর্তে এসে 30,000 টাকা দিয়ে কোশ্চেন কিনতে আপনি রাজি থাকবেন, বা 30 না, অনেকে 2 লাখ টাকা দিয়ে কিনতে রাজি থাকবে যদি এরকম হইতো। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে বিসিএস এর ঘোষণা বেলায় এটা ঘটে না। অন্যান্য ক্ষেত্রে ঘটে, প্রাইমারিতে অবস্থা দেখছেন বা অন্যান্য দেখছেন। কিন্তু আপনি যদি আপনার পিছনে যদি গত একটা বছর 20 থেকে 30,000 টাকা খরচ করতেন, 20 থেকে 30,000 টাকা লাগে না। যেমন আমরা প্রিলি কোর্স করেছি 2,000 টাকা দিয়ে, যদিও ম্যারাথন কোর্স ছিল, কিন্তু আমরা পূর্ণাঙ্গ কোর্সই করাইছি। এবং যারা আমাদের এতটুকু বলি যে এখন বলতেছে আমি আবার পরীক্ষার দিন অ্যানাউন্সমেন্ট দেবে, দেখবেন আমাদের সকল শীট এবং ক্লাস থেকে 140টার বেশি কমন ফেলাবো ইনশাল্লাহ। কিভাবে পড়বে? কিন্তু এটা এক জায়গায় স্ট্যাগনেন্ট থাকতে হয়। এখান থেকে একটু, এই প্রতিষ্ঠান থেকে একটু, ওখান থেকে একটু, এই বই থেকে একটু, ওই বই থেকে একটু, এইভাবে পড়লে আলটিমেটলি হয় না। বোঝানো গেল? সুতরাং যাদের পরীক্ষা খারাপ হবে পরবর্তী আরো একটা বছর সময় পাবেন আপনি 47তম বিসিএস এর জন্য। এই সময়টা নষ্ট করিয়েন না। এই সময়টা যদি মনে হয় যে আমাদের সাথে থাকা যায়, তাহলে আমাদের সাথে থাকেন। এবং এই 47তম বিসিএস এর জন্য আমরা প্রিলি এবং রিটেন, মানে একই সাথে প্রিলি এবং রিটেন 2টা কোর্স করাবো। অর্থাৎ
3 দিন প্রিলি ক্লাস এবং 3 দিন রিটেন ক্লাস। কারণ আপনি যতই প্রিলি খারাপ করেন 80-90 মার্ক 100 মার্ক এমনিতেই পাবেন, তাহলে 20 মার্কের জন্য আগামী 1 বছর পড়ার কোনো দরকার হয় না। 3 দিন প্রিলি ক্লাস হবে, 3 দিন রিটেন ক্লাস হবে। অর্থাৎ স্পেশাল যে আমাদের 300 জনের একটা বেস করা হচ্ছে, এইখানে আমাদের টোটাল 5,000 টাকা দিয়ে আপনাকে প্রিলি রিটেন একদম ভাইবা পর্যন্ত এখানে নিয়ে যাবে, ভাইবা কোর্সটা পর্যন্ত দেয়া থাকবে। আপনারা চাইলে পরীক্ষার পরে আপনার এই সুযোগটা নিতে পারেন। আমি আশা করি আপনার যে লাইফের বেস্ট একটা সার্ভিস পাবেন ইনশাল্লাহ। ইংরেজি ক্লাসগুলো আমি নিব ইনশাল্লাহ, এবং দেশ বরেণ্য শিক্ষক যারা আছেন বিভিন্ন প্রতিষ্ঠানে 18 বছর 20 বছর 15 বছর ধরে কাজ করছেন, তারা প্রত্যেকে ক্লাস নেবে এখানে। এবং গার্ডিয়ান খুব প্রচারণা কম করছে, কিন্তু আপনার সার্ভিস এত পরিমাণ সার্ভিস দিছে আলহামদুলিল্লাহ। অনলাইনে আমার মনে হয় আমাদের থেকে বেশি স্টুডেন্ট কেউ পায়নি। একদম জানুয়ারি মাসে আমরা কোর্স শুরু করছিলাম, যদিও মার্চ মাসে পরীক্ষা হওয়ার কথা ছিল, তারপরেও কিন্তু আমরা পূর্ণাঙ্গ কোর্স দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা করতে পারেন। আমি আশা করি আপনি ঠকবেন না, আপনি জিতবেন যদি 1 বছর নিজেকে ধরে রাখতে পারেন। ওকে, এবং কোর্স ফিটা এই কারণেই 300 জনকেই মূলত এটা দেওয়া হবে, প্রিলির সাথে রিটেন কোর্সটা ফ্রি দেওয়া হবে। কারণ টার্গেটই থাকবে আমাদের প্রতিষ্ঠানকে মানুষের সামনে তুলে ধরা, এবং এরা যেন অ্যাটলিস্ট ভাইবা পর্যন্ত যাইতে পারে, এরকম ভাবে করে তোলা করা হবে। অর্থাৎ আগামী 1 বছরের জন্য প্রিলি রিটেন ভাইবা কোর্স 5,000 টাকা দিয়ে। এর থেকে গ্রেট অপরচুনিটি আর হইতে পারে বলে আমার কাছে মনে হয় না। আচ্ছা, শেষ করবো আমরা। হ্যাঁ, বিস্তারিত জানার জন্য পেজে নক দিন। আপাতত ঠান্ডা মাথায় পরীক্ষা দেন, পরবর্তীতে কথা বলা হবে ইনশাল্লাহ। এবং 26 তারিখ বেঁচে থাকলে ইনশাল্লাহ তো সন্ধ্যাবেলায় লাইভে আসছি, অথবা প্রশ্ন সলভ নিয়ে লাইভে আসছি। গ্রামারের জন্য যেটা করবেন, গ্রামারের জন্য একটু বলে দিই, খুব শর্টকাটে বলে দিই। গ্রামারের এত ফ্রি ক্লাস নিছি আমি, এত নোট দিছি, এতই দিছি, কারো আপনি চাইলে দেখতে পারেন। তবে কিছু টপিক বলে দিই যেখান থেকে পরীক্ষা হলে যে আপনি প্রশ্ন পাবেন, যেমন ভয়েস একটা অথবা দুইটা, কনজুগেশন অফ ভার্ব, কনজুগেশন অফ ভার্ব একটা, সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, একটা অথবা দুইটা, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, দুইটা অথবা তিনটা, পজিশন অফ পার্টস অফ স্পিচ, একটা অথবা দুইটা। আচ্ছা, নাউন এবং প্রোনাউন, এখান থেকে একটা অথবা দুইটা। আচ্ছা, আর হচ্ছে ফ্রেজ এন্ড ক্লজ, ফ্রেজ এন্ড ক্লজ থেকে সাধারণত প্রশ্ন আসার সম্ভাবনা কম। ফ্রেজ থেকে প্রশ্ন আসার সাধারণত অ্যাডভার্ব ফ্রেজ থেকে আসতে পারে, নন ফ্রেজ থেকে আসতে পারে, এখান থেকে একটা অথবা দুইটা। জেরান্ড এন্ড পার্টিসিপল, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। এই তো গ্রামারে এর থেকে বেশি প্রশ্ন হয় না, আমি যত লিখছি এর থেকে আরো কম প্রশ্ন হয়। বাকিগুলো গ্রামারের ইংরেজি মুখস্থর জন্য যেটা করবেন। ফ্রেজিডিয়ামের বিগত বিসিএস এর প্রশ্ন এবং পিএসসির প্রশ্ন বলে যাবেন, খুব মনোযোগ দিয়ে দেখেন। ফ্রেজিডিয়ামের জন্য পেড বেসের যারা আছেন তারা তো পেড বেসের শীট পড়বেনই। ফ্রেজিডিয়ামের জন্য বিগত বিসিএস এর প্রশ্ন, অর্থাৎ 10তম থেকে 45তম পর্যন্ত, এবং পিএসসির যত প্রশ্ন আছে, যে বইয়ে যেভাবে দেয়া আছে পিএসসি প্রশ্ন আলাদা করা আছে, ঠিক এইভাবে একটু পড়ে যাবেন। আশা করি 3টা প্রশ্ন থাকবে ফ্রেজিডিয়াম থেকে, অথবা 2টা, এবং 3টার ভিতরে 3টা থাকলে 2টা কমন পড়বে। সিনোনিম এবং অ্যান্টোনিম সেম জিনিস, 10ম থেকে 45তম এবং পিএসসির যত প্রশ্ন আছে এটা একটু পড়ে যাবেন। প্রেপোজিশন থেকে 2টা বা 3টা প্রশ্ন হয়। প্রেপোজিশনের কিছু ব্যবহার আছে, আমার ক্লাস দেয়া আছে, একটু দেখিয়েন। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে মনে হয় 1টা বা 2টা প্রশ্ন থাকতে পারে। এটার জন্য 10ম থেকে 45তম বিসিএস পর্যন্ত এবং পিএসসির যে প্রশ্নগুলো আছে ওটা ঘেটে ঘেটে একটু দেখিয়েন। স্পেলিং এর বেলাও সেম কথা, এইভাবে একটু দেখে যান। এবং আগামী যে কতটুকু দিন আছেন, বিশেষ করে যেখানে মার্ক উঠে, যেমন সাধারণ জ্ঞানের ভিতরে বাংলাদেশ বিষয়ে বলি, এরপরে ইংরেজি 35, বাংলা 35, এই জায়গাটা একটু গুরুত্ব দেন। এখানে মোটামুটি 100 মার্ক, দেখেন খুব ভালো কিছু হবে। এবং আমি আশা করি আপনাদের খুব ভালো একটা পরীক্ষা হবে। 26 তারিখের আগে আর আমি কোনো ক্লাস নিচ্ছি না, আপনাদের ক্লাস দিচ্ছিও না।
26 তারিখ থেকে আমাদের 26 তারিখ থেকেই আমাদের আবার 47তম বিসিএস এর জন্য কার্যক্রম শুরু। অলরেডি আমাদের 300 জনের স্পেশাল বেচে ভর্তি হয়েছে এবং অনলাইনে ভাইবা দেওয়ার জন্য অলরেডি মোটামুটি 400 থেকে 500 ছেলে মেয়ে রিকোয়েস্ট দিয়ে রাখছে, অর্থাৎ আমাদের ঠিকানা পাঠায় রাখছে, কিন্তু আমাদের কল দেওয়া হয়নি সময়ের অভাবে। সুতরাং আগামী শুক্রবারে পরীক্ষাটা ভালো দেন, যেটাই হোক যেমনই হোক, এখন সব থেকে এই সময় রিল্যাক্স থাকাটা ইম্পর্টেন্ট। সিরিয়াসলি এখন আপনি ধরেন টেনশন করে বিড়ি খেয়ে মোটামুটি উল্টাপাল্টা শেষ করে ফেলো, আপনার মানে দুই চালানোর লাভ নেই। যতটুকু পারেন পড়েন, না পারেন বিগত বছরের প্রশ্ন পড়েন, শুক্রবার পর্যন্ত যান, এরপরে নিয়ত করেন যে আল্লাহ যা কিছু হয়েছে মোটামুটি পরীক্ষাটা দিয়ে এসে প্রশ্নের মান সম্পর্কে একটু জেনে আসেন, এর পরবর্তীতে শুরু করেন। আর যদি পরীক্ষাটা ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো অপশন নেই, তাহলে তো পরীক্ষা ভালো দিলেন, আশা করি আপনি ভালো দেবেন। তবে একটা কথা বলি, প্রশ্ন পরীক্ষায় দাগাবেন কয়টা নিয়ে একটু কথা বলে দিই। প্রিলি পরীক্ষায় প্রশ্ন দাগাবেন কয়টা, দেখবেন আপনি 150টা প্রশ্ন যদি আপনি সিলেবাস একবার শেষ করে থাকেন, তাহলে 150টা প্রশ্ন আপনার দেখবেন কমন পড়বে বলতে কিরকম, এরকম যে আপনি প্রশ্নগুলো দেখছেন, আননোন না। 150টা প্রশ্ন আপনি দেখছেন, আননোন না, কিন্তু 150টা প্রশ্ন পারবেন না। এখান থেকে হয়তো প্রশ্ন পারবেন 100 অথবা 110টা, বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু আপনি পারবেন না, এটা ঝামেলা হয়ে যাবে। বাকি আরো 40টা প্রশ্ন থাকে। তো যদি মনে করেন কোনোভাবেই আপনি 100 কারেক্ট করতে পারতেছেন না, প্রশ্ন যত কঠিনই হোক, কাটমার্ক 118 থেকে 20 হবে, প্রশ্ন যত কঠিনই হোক। এইভাবে বলা উচিত হচ্ছে কিনা আমি জানি না, ছেলেমেয়েরা যতটুকু পড়াশোনা করে, প্রশ্ন যত কঠিনই হোক, কাটমার্ক এখন আর ওই 100 নিচে আর এই যুগে নামবে না, ওটা অনেক 5 বছর আগের ঘটনা ছিল। সুতরাং মাথায় এটা রাখেন যে আপনার কয়টা ভুল হয়, আর আপনি ধরেন 100% শিওর হয়ে দাগাবেন, এরপরও আপনার 15 থেকে 20টা ভুল যাবে, একদম শতভাগ ভুল হয়ে দাগাবেন, তারপরে 10-12টা ভুল যাবে। একদম সিরিয়াস থাকেন। এই জন্য আমাদের 150 থেকে 160টার ভিতরে দাগায়েন। আর যাদের ধরেন একদমই কমন পড়বে না, মনে করেন যে আপনি 60-70টার বেশি পারেন না, তারা আল্লাহর নাম নিয়ে প্রয়োজন হলে 190টা দাগাই দিস, তা আপনি এমনিতেও গেছে না বসে থেকে যদি আন্দাজি লেগে যায়, হয় না সাধারণত, কিন্তু 70টা দাগাইছেন, 70টা দাগায় তো হবে না, তারা আপনি বসে না থেকে আপনি মডেল টেস্ট আকারে দিয়ে আসতে পারেন যে আপনার আন্দাজ দিতে গেলে কয়টা হয়। ঠিক আছে, শুভকামনা জানাচ্ছি এবং আমি আশা করি খুব ভালো একটা পরীক্ষা হবে। এবং শুক্রবার আমাদের পরীক্ষার পরেই ইনশাল্লাহ আমরা সলভ ক্লাস দিব, এবং শুক্রবার অগ্রিম দিয়ে দাওয়াত দিয়ে রাখি, শুক্রবার রাত 9টায় আল্লাহ যদি বেঁচে থাকে আমি আবার লাইভে আসবে, এবং ইনশাল্লাহ ধরে ধরে দেখায় দিব যে আমাদের টোটাল বিসিএস এর বেচ থেকে 140+ কমন পড়বে ইনশাল্লাহ, কারণ আমরা যত ডিটেল পড়াইছি। এবং ইংরেজি বেস থেকে আমি সবসময়ই বলি যে 130 মার্ক লাগে, তো আমার কাছে ইংরেজি গাইডলাইন নিয়ে চলো, 30 মার্ক আমি দেবো, বাকি 100 তুমি তোলো। এবং এটার প্রমাণ ইনশাল্লাহ গত বছরগুলোতে রেখে আসছি, ইনশাল্লাহ আমি আশা করি আমার মুখ আবার থাকবে ইনশাল্লাহ, এবং আপনাদের খুব ভালো পরীক্ষা হবে। এবং পরীক্ষা যেমনই হোক, চিল থাকার কোনো বিকল্প নাই এই মুহূর্তে। এই মুহূর্তে যে যত বেশি চিল, যার যত বেশি ফিল, তার তত বেশি চিল। বোঝাতে পারলাম? এই মুহূর্তে যত বেশি প্যারা নেবেন, যত বেশি প্যানিক হবেন, তত বেশি ধরা খাবেন। আপনার ভালো প্রস্তুতি নিয়েও এই প্যানিক হওয়ার কারণে অনেক ছেলে মেয়ে ভালো পরীক্ষা দেয় না। আপনার যেটাই পরীক্ষা হোক না কেন, আপনার প্রস্তুতি যেমনই হোক না কেন, শুধু হাসেন, না হাসলে কাতুকুতু দিয়ে হাসেন। বুঝতে পারলাম? হাসি অটুট থাকুক এবং শেষ পর্যন্ত আমার সাথে আপনার সাথে দেখা হোক, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।